প্রথম পর্বে আপনারা শুনলেন যে কিভাবে একটা পারিবারিক জায়রাসর ধীরে ধীরে পরিত্যক্ত হলো। এছাড়া ব্যবসায়িক টানাপোড়েনের কারণে নওশের তার পরিবারকে সময় দিতে পারেনি। ও হঠাৎ করোনাকালে নিজের বাড়িতে নিজের মেয়ের গানের প্রতিভা শুনতে পারাটাই ছিল তার জীবনের প্রথম বাবা হওয়ার দায়িত্বটাকে উপলব্ধি করা। তারপর গানটা বন্ধ করলি কেন মা? আবার গা। নীলা অবাক হয়ে তাকায় বাবার মুখের দিকে। বাবা, তুমি সত্যি আমার গান শুনবে? তোর গান শুনবো বলেই তো আমি নিচ থেকে দোতলায় উঠে এলাম। কি বলছো? আমার গান শোনার জন্য তুমি নিচতলা থেকে উপরে উঠে এসেছো? নীলা যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারে না। বাবা ওর গান শুনতে বাড়ির নিচ থেকে দোতলায় উঠে এসেছেন। সেই ছোটবেলা থেকে বাবাকে নীলা তেমন করে কখনো কাছে পায়নি। ওর যা কিছু আবদার সবই ছিল মায়ের কাছে। বড় হওয়ার সঙ্গে সঙ্গে তাই বাবা আর নীলার মধ্যে যেন একটা অদৃশ্য দূরত্ব তৈরি হয়েছিল। নীলা তাই কখনো বাবাকে ওর কাছের মানুষ ভাবতে পারেনি। অথচ আজ এতদিন পর নিজের ঘরে খুব কাছাকাছি আর মুখোমুখি বসে মনে হচ্ছে বাবাই যেন ওর সবচেয়ে কাছের মানুষ, আপনজন। সকালবেলা ঠিক এই সময় দোতলার খোলা বারান্দা থেকে নীলার ঘরের বাইরের প্রথম আলো এসে পড়ে। আলোর সরু রেখাটা ক্রমশ বড় হতে হতে একসময় সারা ঘর ভরে যায়। কিন্তু আজ মনে হচ্ছে সেই আলো অনেক আগেই নীলার সারা ঘরে ছড়িয়ে পড়েছে। বাবা আবারও বললেন, কিরে গাইবি না? নীলা আবার গুনগুন করে ওঠে, আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে আমার কাছে, আমি তোমার কাছে যাইনি। দেশ জুড়ে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর থেকে বাড়ির কাজের লোকজন সবাই ছুটি নিয়ে চলে গেছে। তাই রান্নাঘরের সব দায়িত্ব এখন নাজমিনের। তাকে একাই সব সামলাতে হয়। অবশ্য বাড়িতে কাজের লোকজন থাকলেও রান্নাটা নাজমিন নিজের হাতেই করেছে সব সময়। সাহায্য করার লোকজন সবসময় পাশে থাকায় তেমন অসুবিধা হয়নি কখনো। নীলা অবশ্য মাঝে মধ্যে এখন মাকে রান্নাঘরে সাহায্য করতে আসে, কিন্তু নাজমিনের সেটা অপছন্দ। মেয়ের পড়াশোনাটাই তার কাছে সবচেয়ে আগে। নীলা সবেমাত্র স্ট্যাটিস্টিক্সে অনার্স সহ গ্র্যাজুয়েশন শেষ করেছে। এখন মাস্টার্সের প্রস্তুতি চলছে। পড়াশোনায় মেয়েটা যথেষ্ট ভালো। মা তাই রান্নাঘরের চেয়ে নীলাকে ওর নিজের ঘরে পড়াশোনার মধ্যে দেখতেই বেশি পছন্দ করেন। তবে নীলা নিজের ঘরে থাকলেও মা ওর উপস্থিতি সবসময় বুঝতে পারেন। নিচতলায় রান্নাঘরে কাজের মধ্যে থেকেও দোতলায় নীলার খালি গলার গুনগুন করে গাওয়া গান নাজমিন বেশ উপভোগ করেন। কখনো নিজেও গুনগুন করে মেয়ের সঙ্গে গেয়ে ওঠেন, তুমি মোর আনন্দ হয়েছিলে আমার খেলায়, আনন্দে তাই ভুলেছিলাম কেটেছে দিন হেলায়। নীলা আজ অনেক দিন পর এ গানটা গাইল। ও প্রায়ই নিজের ঘরে গুনগুন করে গান গায়। ওর ঘর থেকে নিচের রান্নাঘরটা একটু দূরে হলেও নাজমিন শুনতে পায়। গানের কথাগুলো সবসময় স্পষ্ট বোঝা না গেলেও সুরটা ঠিকই বোঝা যায়। আজ অনেক দিন পর নীলার গলায় গানটা শুনে আপন মনেই নাজমিন গুনগুন করে গাইলেন। এটা নাজমিনের খুব পছন্দের একটা গান। গানটা শেষ হওয়ার পর সুরের রেশটাও মনের ভেতর অনেকক্ষণ যেন থেকে গেল। নাজমিন তখন কলেজে সেকেন্ড ইয়ারের ছাত্রী। অ্যানুয়াল কালচারাল কম্পিটিশনে এই গান গেয়ে পুরস্কার পেয়েছিলেন তিনি। সেই সব এখন স্মৃতি। নাজু, এ কি তুমি? দেখতে এলাম, তুমি কি করছো? রান্নাঘরের দরজায় নওশেরকে দেখে অবাক হয় নাজমিন। কখনো তো নওশের রান্নাঘরে আসেন না। তার সেই সময়ই বা কোথায়? তাই যে মানুষটি কখনো রান্নাঘরের ধারে কাছে ঘেঁষেননি তাকে আজ হঠাৎ রান্নাঘরে দেখে নওশেরের কথা শুনে হেসে ওঠেন নাজমিন। কি করছি মানে? রান্নাঘরে আমি রোজ কি করি? হ্যাঁ, রান্না করছো আমি জানি, তাই ভাবলাম তোমাকে যদি কোনোভাবে সাহায্য করতে পারি। রান্নাঘরে তুমি আমায় সাহায্য করবে? কেন? ছেলেবেলায় মায়ের সঙ্গে আমি রান্নাঘরে অনেক কাজ করেছি, কিন্তু তুমি এখন সেই ছেলেবেলায় আর নেই। তাছাড়া এখন তোমার সেই সময়ই বা কোথায়? কি বলছো নাজু? এখন আমার হাতে অনেক সময়, তাই বলছি কিছু কাজ থাকলে আমাকেও করতে দাও। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দুপুরের রোদটা একেবারে মাথার ওপরে উঠে যায়। নিম গাছটা যদিও বাড়ির ওপর ছাতার মতো ছায়া হয়ে আছে, কিন্তু মাঝ দুপুরে বাড়ির উঠানটা রোদে ঝলমল করে। গাছের ডালপালা আর সবুজ পাতার ফাঁক দিয়ে বাড়ির প্রায় সবখানেই দুপুরের রোদ ছড়িয়ে পড়ে। নওশেরের আজ যেন কেমন ছেলেবেলার দিনগুলোর কথা খুব বেশি করে মনে।
মাকে এই সময় যদি কোথাও খুঁজে পেতে হতো তাহলে সেটা হতো ছাদে, হয়তো ডালের বড়ি শুকোতে, নয়তো বাক্স থেকে জামাকাপড় বের করে ছাদে রোদে মেলে দেওয়া। এই সব ছিল মায়ের নিত্যদিনের কাজ। মা কি এখনও তার সেই পুরনো অভ্যাসটা বজায় রেখেছেন? পায়ে পায়ে সিঁড়ি বেয়ে নাউসের ছাদে উঠে যান, কিন্তু না, ছাদে মা নেই। তবে কি মায়ের শরীর খারাপ, নাকি এই অভ্যাসটা মা অনেক দিন আগেই বদলে ফেলেছেন? ছোট ভাই শামশেরের কথা হঠাৎ মনে পড়ে তার। শামশের দেশের বাইরে থাকায় মায়ের সঙ্গে মাঝে মাঝে ভিডিও ফোন কলে তার কথা হয়, কিন্তু নাউসের বাড়িতে থেকেও মায়ের সঙ্গে সেভাবে দেখা করেন না। ঠিক কবে যে মায়ের সঙ্গে তার শেষ কথা হয়েছিল এখন যেন তা মনেও পড়ে না। বাবা, রোদে না দাঁড়িয়ে এখানে ছায়ায় ভেতরে আয়। ছাদে মাকে কোথাও না দেখে ফিরে যাওয়ার জন্য পা বাড়াতেই মায়ের কণ্ঠ শুনে নাউসের থমকে যান। ছাদের চিলেকোঠায় ওপাশে আচারের বয়ামগুলো রোদে দিয়ে মা কার্নিশের ছায়ায় চুপচাপ বসে আছেন। নাউসের মায়ের কাছে গিয়ে বসেন। মা কেমন আছেন তা জানার আগেই মা নিজেই প্রশ্ন করেন, অনেক দিন তোর মুখখানা দেখিনি বাবা, অনেক শুকিয়ে গেছিস, ঠিকমতো খাওয়া দাওয়া করিস না বুঝি? আমি ভালো আছি মা, মাঝে আপনার শরীর খারাপ হয়েছিল, এখন কেমন আছেন? আমার আর থাকা না থাকা, ঈশ্বরই ভালো রেখেছে আর কি। কিন্তু মা, আপনি কি এখনও সেই আগের মতো দুপুরে ছাদে ডালের বড়ি শুকাতে আসেন না? কথাটা বলেই যেন নাউসের অপ্রস্তুত হয়ে যান। এরকম কথা বলে মাকে বিব্রত করা ঠিক হয়নি, কিন্তু ছেলের কথা শুনে মায়ের মুখে হাসি ফুটে ওঠে। দুপুরের রোদে ঘামে ভেজা মায়ের ক্লান্ত মুখখানার দিকে চেয়ে নাউসের চমকে ওঠেন। মনে হয় একটা বিরাট বটবৃক্ষ যেন বাইরের রোদ তাপ সয়ে তার জন্য ছায়া বিছিয়ে রেখেছে। ছেলের প্রশ্নের জবাবে মা হেসে বলেন, আগের মতো এখন আর পারি না বাবা। তাহলে এই ভর দুপুরে একা ছাদে বসে আছো কেন? আচারের বয়ামগুলো রোদে দিয়েছি রে, তাই। মা, আপনি এখনও আচার তৈরি করেন? সেই আমের মোরব্বা তোর মনে আছে বাবা? মনে থাকবে না কেন? আমের মোরব্বা নিয়ে আমাদের ভাই বোনেদের মধ্যে কত কাড়াকাড়ি যে পড়ে যেত। খুকি আবার বড়ইয়ের আচার বেশি পছন্দ করত, সব মনে আছে মা। শামশেরের সঙ্গে এই নিয়ে খুকির কত ঝগড়া, কত কান্নাকাটি। এখন আচারের বয়ামগুলি কেউ ছুঁয়েও দেখে না। কতদিন পর মা ছেলে হারিয়ে যাওয়া দিনগুলো যেন আবার নতুন করে খুঁজে পেয়েছেন। কোনো কথা হয়তো মায়ের মনে নেই, নাউসের সেটা মনে করিয়ে দেন। আবার নাউসেরের ভুলে যাওয়া কোনো কথা মনে করিয়ে দেন মা। কত বছর পর মায়ের সঙ্গে প্রাণ খুলে কথা বললেন নাউসের। নিমেষেই মন থেকে যেন সব দুঃখ বেদনা হারিয়ে যায়। আঁচলে মুখ মুছে মা বলেন, নিচতলায় চায়ের টেবিলটার কথা খুব মনে পড়ে রে বাবা। আমারও মনে পড়ে মা, ওখানে বাড়ির সবাই মিলে কত কথা হতো, এখন আর সেখানে কিছুই হয় না। বিকেলের রোদ এসে পড়ে, বাড়ির আঙিনা জুড়ে তখন নিম গাছের ঘন ছায়া। একটু পর সন্ধ্যার আঁধার নামে। অন্য দিনগুলোতে বাড়ির নিচতলাটা এ সময় শুনশান থাকে, কিন্তু আজ অনেক দিন পর পুরানো ডাইনিং টেবিলটা যেন গম গম করে উঠল। মাকে সঙ্গে নিয়ে নাউসের নেমে এলেন নিচে। স্ত্রীকে গলা ফাটিয়ে চিৎকার করে ডেকে বললেন, নাজু, আজ থেকে আমরা সবাই মিলে এখানে বসে চা খাবো। বাবার সেই উচ্ছ্বসিত গমগমে গলার আওয়াজ পেয়ে দোতলা থেকে নেমে এলো নীলা। বলল, ঘরে একা বসে চা খাওয়াতে সত্যি কোনো মজা নেই। এবার নাজমিনও চায়ের সরঞ্জাম নিয়ে এলেন চায়ের টেবিলে। মা বললেন, সবাই মিলে একসঙ্গে না বসলে বাড়িটাকে যেন ঠিক বাড়ি মনে হয় না। চায়ের কাপে প্রথম চুমুক দেয় নীলা। ওর কণ্ঠে তখনও গুনগুন করছে গানের সুর। নাজমিনও সেই সুরে নিজের কণ্ঠ মেলান। গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে, সুর দিয়েছ তুমি, আমি তোমার গান তো গাইনি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী একটি নতুন গল্প নিয়ে। ততদিন আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমাদের পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।